প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা প্রতিদিন রিমোট কন্ট্রোল দেওয়াল ঘড়ি বা খেলনায় যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেগুলোকে আসলে কি বলে জানো? হ্যাঁ, এগুলোই হচ্ছে শুষ্ক কোষ বা ড্রাই সেল। আজকের ভিডিওতে আমরা এই ড্রাই সেলের ভেতরের রহস্য জানব, কিভাবে এটি তৈরি হয় এবং কিভাবে এটি আমাদের বিদ্যুৎ সরবরাহ করে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা ড্রাই সেল বা শুষ্ক কোষের প্রাথমিক পরিচয়টি একটু জেনে নিই। আচ্ছা, এখানে আমরা শুষ্ক কোষ দেখতে পাচ্ছি। ড্রাই সেল কি সেটি দেখে নিই। ড্রাই সেল বা শুষ্ক কোষ হলো এক ধরনের বিশেষ ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। এর মূল কাজ হলো এর ভেতরে থাকা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, একে কেন শুষ্ক বা ড্রাই বলা হয়? কারণ সাধারণ ব্যাটারির মতো এতে কোনো তরল রাসায়নিক পদার্থ বা ইলেকট্রোলাইট থাকে না। তার বদলে ব্যবহার করা হয় একটি বিশেষ আর্দ্র পেস্ট বা লেই। যেহেতু তরল থাকে না, তাই এটি লিক হওয়ারও বা নষ্ট হওয়ারও ভয় থাকে না, এবং আমরা খুব সহজেই পকেট বা ব্যাগে এটি যে কোনো জায়গায় বহন করতে পারি। চলুন এখন এক নজরে দেখে নিই এই চমৎকার প্রযুক্তির ইতিহাস। 1866 সালে বিজ্ঞানী জর্জেস লেক্লান্সি প্রথম ভেজা কোষ বা ওয়েট সেল আবিষ্কার করেন। তাই এই সেলকে লেক্লান্সিয় সেলও বলা হয়, আবার প্রাইমারি সেল বা কোষও বলা হয়, কারণ এটি একবার বিক্রিয়া শেষ হয়ে গেলে আর রিচার্জেবল করা যায় না, আর ইউজ করা যায় না। তো 1866 সালে এই বিজ্ঞানী প্রথম ভেজা বা ওয়েট সেল থেকে আবিষ্কার করেন এই কোষটি। সেখান থেকে শুষ্ক কোষের আইডিয়া আসে, কিন্তু সেটি তরল হওয়ায় ব্যবহারে অসুবিধা ছিল। পরবর্তীতে 1886 সালে কার্ল গ্যাসনার তরলের জায়গায় রাসায়নিক পেস্ট ব্যবহার করে প্রথম ব্যবহার উপযোগী ও বাণিজ্যিকভাবে সফল শুষ্ক কোষ তৈরি করেন ও পেটেন্ট লাভ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্ক্রিনের দিকে ভালো করে তাকাও। আমরা যদি একটি ড্রাই সেল মাছ থেকে কেটে ফেলি, তাহলে ভেতরে কি কি দেখতে পারো? আচ্ছা, এটা আমি ভালোভাবে বোঝাই দিই তোমাদেরকে। এই যে সেল এর বাইরের যে অংশটা, বাইরের যে লেয়ারটা, সেটি জিঙ্ক দিয়ে তৈরি, অর্থাৎ এটি হচ্ছে অ্যানোড, যার ঋণাত্মক প্রান্ত। তোমরা আপাতত চিত্র দিয়ে দেখো, পরবর্তীতে আমি কিছুক্ষণ পর আঁকিয়ে বোঝাচ্ছি ভালো করে। জাস্ট এই চিত্রটাকে আইডিয়া দিয়ে রাখো। তো বাইরের জিঙ্ক বা দস্তা তৈরি এই পাত্রটি অ্যানোড হিসেবে কাজ করে। ঠিক মাঝখানে একটি কালো রঙের কার্বন বা গ্রাফাইট দণ্ড দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। এই দণ্ডের চারপাশে থাকে রাসায়নিক একটি পেস্ট বা ইলেকট্রোলাইট, আর একদম উপরে থাকে একটি ধাতব টুপি, যা আমাদের ধনাত্মক প্রান্ত হিসেবে কাজ করে। তো চলেন এটি এখনও আমরা আঁকি শিখি। এটি এখন তোমাদেরকে আঁকিয়ে শেখাবো। আচ্ছা, প্রথমে একটা সিলিন্ডার আকৃতির বক্স আঁকি। আমি হাত দিয়ে আঁকছি, তাই একটু ভালো হচ্ছে না মনে হয়। সিলিন্ডার আকৃতি, এর বাইরে যে দণ্ডটা সেটা কিন্তু হচ্ছে জিঙ্ক দণ্ড, এটাকে বলা হয় অ্যানোড, ঠিক আছে। আর এই ভেতরে যে হচ্ছে ভেতরে যে একটা কালো দণ্ড থাকে, সেটাকে বলা হয় কার্বন দণ্ড, যেটি কার্বন দণ্ড বলা হয়। এটি কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করে। তারপরে এই ক্যাথোডের চারপাশে দুটা লেয়ার থাকে, যে প্রথম যে লেয়ার সেটিকে বলা হয় আচ্ছা, এখানে প্রথম যে লেয়ার সেটা হলো কার্বন দণ্ড, যে প্রথম যেটা কার্বন দণ্ড, যেটা ক্যাথোড হিসেবে কাজ করে। আর কার্বন দণ্ডের পরে যে লেয়ারটা থাকে সেটি হলো ম্যাঙ্গানিজ অক্সাইড আর কার্বন দ্রবণের মিশ্রণ, অর্থাৎ কার্বন দুইটা মিশ্রণ থাকে। প্রথমটা হলো কার্বন দণ্ড, আর দ্বিতীয়টা হলো কার্বন আর ম্যাঙ্গানিজ অক্সাইডের মিশ্রণ। এরপরেও আরেকটা লেয়ার থাকে, যে বাইরের লেয়ার, এখানে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ থাকে। আর এই কার্বন দণ্ড বা ক্যাথোডকে প্রোটেক্ট করার জন্য উপরে থাকে একটা টুপি ধাতু, এটা মেটালের তৈরি।
এটুকুই থাকে। তো এখানে হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর জিঙ্ক ক্লোরাইড থাকে। তো এটির কাজ কি? এবং ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বনও থাকে। তো এই ম্যাঙ্গানিজ অক্সাইডের কাজ হলো ডিপোলারাইজেশন করা। এখানে হচ্ছে যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম গ্যাস তৈরি হচ্ছে, তো গ্যাস তৈরি হওয়ার ফলে কি হয়ে যেতে পারে, এটি হচ্ছে ধোঁয়াটে পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। সেই জন্য ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করা হয়, যেটি অ্যামোনিয়াম গ্যাস কমাতে সাহায্য করে। এবং এখানে একটা ফাঁক থাকে যার মধ্যে দিয়ে অ্যামোনিয়াম গ্যাস বের হয়ে যায়। এই জিঙ্ক এখানে ইলেকট্রন দান করে এবং হচ্ছে কার্বন ম্যাঙ্গানিজ অক্সাইড ইলেকট্রনগুলো গ্রহণ করে। আমি বিক্রিয়াগুলো দেখাচ্ছি কিছুক্ষণ পর। তো এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে থাকে। বিক্রিয়াটি যতক্ষণ ঘটতে থাকে ততক্ষণই আমরা বিদ্যুৎ সরবরাহ পেতে থাকি, এবং এই বিক্রিয়াগুলো বন্ধ হয়ে গেল এই কোষটি নষ্ট বা অকেজো হয়ে যায়। আচ্ছা, এখন আমরা বিক্রিয়াটি দেখব। প্রথমে বিক্রিয়াটি কি হয়, জিঙ্ক হচ্ছে ইলেকট্রন দান করে অ্যানোডে, ইলেকট্রন দান করে। এবং এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই যে ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো, এটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। অর্থাৎ এটা জিঙ্ক আর এই এটা ক্লোরিন বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে আলটিমেট বিক্রিয়াটি কি দাঁড়ালো, যে ওখানে যে অ্যামোনিয়াম উৎপন্ন হয়েছিল, অ্যামোনিয়াম আয়ন আর ম্যাঙ্গানিজ অক্সাইড যে ছিল, ম্যাঙ্গানিজ অক্সাইডের দ্রবণটা এটি বিক্রিয়া করে উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO3, 2 মোল অ্যামোনিয়া গ্যাস রিলিজ করবে আর পানি উৎপন্ন হবে। তারপরে জিঙ্ক যে ক্লোরাইড উৎপন্ন হয়েছে সেটি এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটা জটিল যৌগ গঠন করবে। যৌগটি এরকম, জিঙ্ক ক্লোরাইড অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াগুলো আপনারা খাতায় লিখে ফেলুন। জিঙ্ক যে এই জটিল যৌগটি গঠন করবে। ঠিক আছে, তাহলে ওভারঅল রিয়াকশনটা কি দাঁড়ালো সেটা লিখে ফেলি। ওভারঅল রিয়াকশনটা তাহলে হবে এরকম, জিঙ্ক ম্যাঙ্গানিজ অক্সাইড আর 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আসছে না। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত আপনারা জানেন, NH4Cl উৎপন্ন করছে কি Mn2O3, আর যে জটিল যৌগটা উৎপন্ন হয়েছিল ওটা NH3NH2Cl2 প্লাস পানি। এটা আপনারা খাতায় লিখে ফেলবেন। কিন্তু এখানে যে অ্যানোড ও ক্যাথোড আছে, আচ্ছা এই অ্যানোড কিন্তু ঋণাত্মক প্রান্ত হিসেবে কাজ করছিল আমরা জানি, যেখানে হচ্ছে এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, অন্যদিকে মাঝখানে যে কার্বন বা গ্রাফাইট দণ্ডটি ধনাত্মক বা ক্যাথোড প্রান্ত, এর চারপাশে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের আমরা লেয়ার দেখতে পেয়েছিলাম এবং কার্বনগুলোর স্তর ছিল যা বিক্রিয়ায় সাহায্য করছিল। ঠিক আছে, এবং ব্যাটারির ভেতরে যে আর্দ্র পেস্টটা ছিল সেটা কিসের তৈরি ছিল, সেখানে কিন্তু 3টে উপাদান ছিল। অ্যামোনিয়াম ক্লোরাইড যা মূল তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যা ডিপোলারাইজার হিসেবে কাজ করে এবং বিক্রিয়াকে দীর্ঘক্ষণ রাখে, জিঙ্ক ক্লোরাইড যা পুরো মিশ্রণ বা পেস্টটিকে শুকিয়ে যেতে দেয় না, আর্দ্র বা নরম রাখে। তো বিজ্ঞান মানেই তো বিক্রিয়া, তাই না? তো
একটা। চলো দেখি ব্যাটারি ভেতরে কী কী বিক্রি হয়, যেগুলো আমি কিছুক্ষণ আগে লিখে দিলাম। এখন স্লাইড থেকে একটু দেখে নিই। জিঙ্কে এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। আর এই মুক্ত ইলেকট্রনগুলো যখনই বাইরে তার বা বর্তনী দিয়ে প্রবাহিত হয় তখনই কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। চলো এবার ক্যাথোডের বিক্রিয়াটা দেখে নিই, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। যে বিক্রিয়াটা একটু বড় করে দেখাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম আয়ন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সেই ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে। সমীকরণটি খেয়াল করো। বিক্রিয়ার পর এখানে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস এবং পানি উৎপন্ন হচ্ছে। যে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, অ্যামোনিয়ার পানি উৎপন্ন হচ্ছে। এই জারণ বিজারণ বিক্রিয়া যতক্ষণ চলতে থাকে আমরা ব্যাটারি থেকে ততক্ষণই বিদ্যুৎ পেতে থাকি। চলো আমরা দেখি ব্যবহারিক ক্ষেত্রসমূহ। আজকে দিনে শুষ্ক কোষ ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চিন্তাই করা যায় না। আমাদের ঘরের দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি, টেলিভিশনের রিমোট কন্ট্রোল, খেলনা গাড়ি, ছোট পোর্টেবল রেডিও কিংবা রাতের অন্ধকারে ব্যবহৃত টর্চ লাইট, সব জায়গায় এই ছোট ছোট ড্রাই সেলগুলো নীরবে বিদ্যুৎ জুগিয়ে থাকছে। চলো এই ড্রাই সেলের সুবিধা অসুবিধাগুলোও দেখে নিই আমরা। সব প্রযুক্তিরই যেহেতু ভালো মন্দ দিক আছে, ড্রাই সেলেরও মূলত সুবিধা হলো এটি সহজে বহনযোগ্য, অত্যন্ত সাশ্রয়ী বা কম দামে পাওয়া যায়। এটি সাধারণত স্থায়ী 1.5 ভোল্টের বিদ্যুৎ দিতে পারে। তবে বড় অসুবিধা হলো এটি একটি প্রাইমারি সেল, যা প্রাথমিক কোষ, অর্থাৎ এর ভেতরে রাসায়নিক পদার্থ একবার শেষ হয়ে গেলে আর একে রিচার্জ বা পুনরায় চার্জ করা যায় না, ফেলে দিয়ে নতুন ব্যাটারি কিনতে হয়। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ড্রাই সেল বা শুষ্ক কোষের বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা খুব সহজেই এর গঠন ও ভেতরের বিক্রিয়াগুলো বুঝতে পেরেছ। এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো অংশ বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।